একটি ছবি দেখছেন। এই ছবিটা যা আপনি দেখছেন একটা পাহাড়ের মতো লাগছে। পাহাড়ের ওপর একজন সৈনিক দাঁড়িয়ে আছে আর নিচেও একজন সৈনিক দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে এটা কেমন পাহাড়? তাহলে আপনাকে বলে দিই, এই পাহাড়টা আসলে খোপড়ির পাহাড়। আর এই পাহাড়টা কে তৈরি করেছিল? এই পাহাড়টা তৈরি করেছিল ইউরোপীয় জেনারেলরা। কিন্তু আমি আপনাকে এই পাহাড়টা কেন দেখাচ্ছি? ইউরোপীয় দেশ বা পশ্চিমা দেশগুলো কিভাবে ভাবে এবং কত দূর পর্যন্ত ভাবে, সেটা ইতিহাস থেকে বোঝা যায়। আমি প্রায়ই বলি, মানুষের সব সময় ইতিহাস জানা উচিত, কারণ ইতিহাস বারবার ফিরে আসে, ভিন্নভাবে হলেও কিন্তু ইতিহাস সামনে আসে। আপনি যে খোপড়িগুলো দেখলেন, এই খোপড়ির পাহাড় শুধু এক দুটো না, একেবারে পাহাড়। এগুলো আসলে নেটিভ আমেরিকানদের ছিল। এই আমেরিকানদের জীবিকা কি ছিল? এগুলো ছিল সেই মহিষ যেগুলো তারা পালন করত। এই মহিষ থেকেই তাদের রোজগার চলত, এদের থেকেই তাদের চাষবাস চলত, এদের থেকেই জ্বালানি চলত, সবকিছু দুধ ইত্যাদি সবই এদের ওপর নির্ভর করত। তখন যখন ইউরোপীয়রা সেখানে পৌঁছালো, তারা চাইছিল কিভাবে এই মানুষগুলোকে নিজেদের ওপর নির্ভরশীল বানানো যায়। তারা নানা রকম চেষ্টা করল, লোভ দেখানো, চাপ দেওয়া, নানা কৌশল, যাতে এই লোকেরা তাদের সঙ্গে কাজ করতে আসে, তাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে। কিন্তু নেটিভ আমেরিকানরা বলতো, আমাদের তো খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, আমাদের চাষ ভালো চলছে, সব কিছু ঠিক আছে, তাহলে আমরা তোমাদের সঙ্গে কেন যাব? আর তোমরা এখানে এসেছই বা কেন? তখন ধীরে ধীরে কি করা হলো? একজন বড় জেনারেল ছিল, খুব চালাক। সে বলল, আগে এদের রোজগারের রাস্তা বন্ধ করো। যখন রোজগার বন্ধ হবে, তখন নিজেরাই এসে আমাদের কোম্পানিতে কাজ করবে। এখন প্রশ্ন হলো, রোজগার কিভাবে বন্ধ করা হবে? তখন ঠিক করা হলো যে মহিষগুলো তাদের জীবনের মূল ভরসা, সেগুলোকেই শেষ করে দাও। আর সেইভাবেই লাখ লাখ মহিষ মেরে ফেলা হয়েছিল। আপনি যে খোপড়ির স্তূপ দেখছেন, সেটাই সেই সময়ের, আর সেটা একটা ঐতিহাসিক ছবি হয়ে গেছে। এরপর কি হলো? নেটিভ আমেরিকানরা বাধ্য হয়ে বাইরের কোম্পানির ওপর নির্ভর করে কাজ করতে শুরু করল। কাজ করতে করতে আজ তারা আমেরিকায় কি অবস্থায় আছে সেটা ঠিক জানা যায় না, কিন্তু সেখানে ইউরোপীয়দের প্রভাব পুরোপুরি ছড়িয়ে পড়ল, যারা আজ আমেরিকান নামে পরিচিত। এই সব ঘটনা ইতিহাসে দেখা যায়। এখন আমি এই ইতিহাসের কথা কেন বলছি? কারণ ভারতের জন্য এই সময়টা, এই অস্থিরতার সময়ে একটা বড় সুযোগ এসেছে। আর এমন একটা সুযোগ যার পরে আমেরিকার মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। আমেরিকা এখন WTO-তে ভারতকে চ্যালেঞ্জ করছে, আর সেই WTO-তেই ভারতও এখন আমেরিকাকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে। বলছে, আর তোমাদের একতরফা সিদ্ধান্ত চলবে না, এখন আমরাও অ্যাকশনে আছি। কি হয়েছে সেটা আমরা জানব। জিওপলিটিক্সে অনেক কিছু চলছে, সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। সময় তো কেটেই যায়, ভালো হোক বা খারাপ। এখন মধ্যপ্রাচ্যে যে সংঘর্ষ চলছে, সেটাও একসময় শেষ হবে। কিন্তু এই সময় পার হয়ে যাওয়ার পরে যে পরিস্থিতি তৈরি হবে, সেটা হয়তো নতুন বিশ্ব ব্যবস্থার দিকে নিয়ে যাবে, এমনটাই মনে হচ্ছে। এখন যদি আপনি দেখেন, আমেরিকা কিছুটা আলাদা হয়ে যাচ্ছে। কেন? কারণ তারা ন্যাটো দেশগুলোর কাছে সাহায্য চাইছে, কিন্তু ন্যাটো দেশগুলো সাহায্য করতে এগিয়ে আসছে না। হরমুজ প্রণালীতে ভবিষ্যতে কি হবে তা বলা কঠিন, তবে এর পেছনে কোথাও না কোথাও ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা আছে। তিনি ক্ষমতায় আসার পর থেকেই ট্যারিফ বাড়াতে শুরু করেছিলেন। বন্ধু না শত্রু, কাউকেই ছাড়েননি। এর ফলে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়তে শুরু করে। এখন পরিস্থিতি এমন হয়েছে যে ইউরোপীয় দেশগুলো আর আমেরিকার কথা মতো চলতে চাইছে না। ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা ব্যবসা করতে চায়। ভারতের সঙ্গে যে ট্রেড ডিল হয়েছে, সেটাকে তারা এগিয়ে নিয়ে যেতে চায়। তারা কেন এটা চায়? কারণ ভারত একসঙ্গে অনেক দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখছে, ইরানের সঙ্গে, আমেরিকার সঙ্গে, ইসরায়েলের সঙ্গেও। এর ফলে ইউরোপীয় দেশগুলো মনে করছে নিরাপদে ব্যবসা করার জন্য ভারত একটা ভালো জায়গা, তাই তারা ভারতের সঙ্গে চুক্তি করতে চাইছে। ভারতের জন্য এমন একটা সময় আসছে যখন সারা পৃথিবী ভারতের সঙ্গে ব্যবসা করতে চাইছে, আর ভারতও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। একটা বড় উদাহরণ হলো তাইওয়ান। তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো সেমিকন্ডাক্টর বা চিপ তৈরি। এই ক্ষেত্রে তাইওয়ান ভারতের সঙ্গে কাজ করছে। অনেক তাইওয়ান কোম্পানি ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করছে। ভারত একটা বড় হাব হয়ে উঠছে। চীন হয়তো এটা পছন্দ করছে না, কিন্তু এটা বাস্তবে ঘটছে। আর একটা বড় বিষয় হলো, ভারত চায় AI এর ক্ষেত্রে দ্রুত এগিয়ে যেতে। চীন ইতিমধ্যেই AI-তে অনেক এগিয়ে গেছে, এই কথাটা তুলসী গ্যাবার্ডও বলেছিলেন। কিন্তু ভারত এখন এই দৌড়ে দ্রুত এগোতে চাইছে, তাই তাইওয়ানের মতো দেশের সঙ্গে মিলে কাজ করছে। ভারত ভবিষ্যতের প্রযুক্তি খুব ভালোভাবে বুঝছে, যে আগামী দিনে AI, ডিজিটাল জিনিসগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এখন যদি আপনি আমেরিকার দিকে তাকান, তারা কি করছে? তারা ভারতকে বলছে, তোমরা চালে ভর্তুকি দাও কেন? WTO-তে অভিযোগ করছে যে এটা নিয়মের বিরুদ্ধে।
আবার অন্যদিকে যখন ডিজিটাল ট্যাক্সের কথা আসে তখন তারা বলছে ভারত যেন এই ট্যাক্স না লাগায়। আগে ২০১২ সালের দিকে যখন ডিজিটাল ব্যবসা শুরু হয় তখন অনেক দেশ ট্যাক্স লাগায়নি, কারণ তখন এটা নতুন ছিল। পরে ধীরে ধীরে কিছু দেশ ট্যাক্স লাগাতে শুরু করে। তখন ভারত আর দক্ষিণ আফ্রিকা বলল, ডিজিটাল ব্যবসা এত বড় হয়ে গেছে, তাই এখানে ট্যাক্স লাগানো উচিত। ভারত ৬% ট্যাক্সও লাগিয়েছিল এবং ভালো আয় করেছিল। এরপর আমেরিকা চাপ দিতে শুরু করে যে কিছু সময়ের জন্য ট্যাক্স না লাগানো হোক। তখন কয়েকটা দেশ ২ বছরের জন্য ট্যাক্স বন্ধ করে দেয়। তারপর প্রতি ২ বছর অন্তর এই বিষয়টা রিভিউ করা হয়। এই প্রক্রিয়া কয়েক বছর ধরে চলছে। কিন্তু এখন আমেরিকা চাইছে এই রিভিউ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাক এবং কোনো দেশই যেন ডিজিটাল ট্যাক্স না লাগায়। এটা একটা অদ্ভুত বিষয়, কারণ অ্যামাজন, গুগল, মেটার মতো কোম্পানিগুলো ভারতের বাজার থেকে অনেক টাকা আয় করছে। যখন এত আয় হচ্ছে এবং ভবিষ্যতেও এই ডিজিটাল অর্থনীতি বাড়বে, তখন সরকারের অধিকার থাকা উচিত ট্যাক্স নেওয়ার। বলা হয় প্রায় $1 বিলিয়ন ক্ষতি হয়। তাই ভারত বলছে এটা স্থায়ীভাবে বন্ধ হবে না, যখন দরকার হবে তখন ট্যাক্স লাগানো হবে। একদিকে আমেরিকা ভারতের চালের ভর্তুকির বিরোধিতা করে, আর অন্যদিকে নিজের ক্ষেত্রে ডিজিটাল ট্যাক্স দিতে চায় না, কারণ এতে তাদের কোম্পানির ক্ষতি হবে। কিন্তু একটা কথা আছে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে দূরদর্শিতা দরকার। এই পুরো বিষয় নিয়ে আপনার কি মত? আপনার মতামত কমাবেন। অন্যদিকে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে টানটান পরিস্থিতি চলছে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে খাড়ি অঞ্চলের দেশগুলোর ওপর, কারণ ইরান ওই এলাকায় বারবার হামলা চালাচ্ছে, যার ফলে পুরো অঞ্চলে অস্থিরতা বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। ভারত বারবার বলছে যুদ্ধ নয়, আলোচনা দরকার। সমস্যার সমাধান কেবল কথাবার্তার মাধ্যমেই হতে পারে। এই কারণেই ভারতের প্রধানমন্ত্রী খুব অল্প সময়ের মধ্যেই একাধিক দেশের নেতাদের সঙ্গে কথা বলছেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৫টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর মাধ্যমে ভারত বোঝাতে চাইছে যে তারা এই সমস্যার সমাধানে সক্রিয়ভাবে অংশ নিতে চায়। শুধু কথা বলেই থেমে থাকেনি ভারত, বরং বাস্তব পদক্ষেপও নিচ্ছে। স্ট্রেইট অফ হরমুজ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ, সেটাকে নিরাপদ রাখার জন্য ভারত তার যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়াচ্ছে। কারণ এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, আর এখানে কোনো সমস্যা হলে তার প্রভাব পড়বে পুরো পৃথিবীতে। এদিকে আরেকটা বড় সমস্যা চলছে দক্ষিণ এশিয়ায়। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে সংঘর্ষ চলছে, আর তার মধ্যে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি একটা অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে, কিন্তু পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। এই ঘটনার মধ্যে ভারত একটা আলাদা ভূমিকা নিয়েছে। ভারত স্পষ্টভাবে বলেছে পাকিস্তান যেভাবে আফগানিস্তানে বিমান হামলা চালাচ্ছে সেটা ঠিক নয়। এই হামলাগুলোকে ভারত অযৌক্তিক এবং দুর্ভাগ্যজনক বলে মনে করছে। ভারতের মতে পাকিস্তান নিজের সমস্যাগুলো ঢাকতে অন্য দেশের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। কিন্তু শুধু সমালোচনা করেই ভারত থেমে থাকেনি। ভারত সরাসরি আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানের হামলায় যারা আহত হয়েছে তাদের সাহায্যের জন্য ভারত প্রায় ২.৫ টন চিকিৎসা সামগ্রী কাবুলে পাঠিয়েছে। এই সাহায্যের মধ্যে রয়েছে জরুরি ওষুধ, বিভিন্ন মেডিকেল কিট এবং চিকিৎসার জন্য দরকারি অনেক জিনিস। এর মাধ্যমে ভারত দেখাতে চেয়েছে যে তারা শুধু কথা বলে না, কাজও করে। ভারত পরিষ্কারভাবে জানিয়েছে যে এই কঠিন সময়ে তারা আফগান জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এর মানে হল যতটা সম্ভব সাহায্য করা যায়, ভারত তা করতে প্রস্তুত। এই ধরনের সাহায্য আহত মানুষদের দ্রুত সুস্থ হতে সাহায্য করবে এবং অনেক প্রাণ বাঁচাতে পারবে। এই পুরো ঘটনায় একটা বড় বিষয় চোখে পড়ে। একদিকে যখন যুদ্ধ, বোমা হামলা আর উত্তেজনা চলছে, তখন অন্যদিকে ভারত মানবিক দিকটা সামনে রেখে কাজ করছে। একই সঙ্গে কূটনৈতিকভাবেও চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। ঈদের আগে পাকিস্তান এবং আফগানিস্তান একটা অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে কারণ পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। বিশেষ করে কাবুলের একটি হাসপাতালে হামলার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অবস্থায় সৌদি আরব, তুরস্ক এবং কাতারের মতো দেশগুলো মধ্যস্থতা করে যাতে অন্তত কিছুদিনের জন্য শান্তি থাকে। এই যুদ্ধবিরতি 18-19 মার্চ থেকে শুরু হয়ে 23-24 মার্চ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। কিন্তু এরপর কি হবে সেটা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। দুই দেশের মধ্যে অবিশ্বাস এখনও অনেক বেশি। আফগানিস্তান প্রতিশোধ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, আবার পাকিস্তানও বলেছে যদি কোনো আক্রমণ হয় তাহলে তারা আবার অভিযান শুরু করবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। এমনকি একটি ড্রাগ রিহ্যাব সেন্টারেও হামলার ঘটনা ঘটেছে, যেখানে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। পাকিস্তান যদিও বলছে তারা সন্ত্রাসীদের লক্ষ্য করেই হামলা করেছে, কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে।
সব মিলিয়ে পুরো পরিস্থিতিটাই খুবই জটিল। একদিকে দুই দেশের মধ্যে সংঘর্ষ, অন্যদিকে আন্তর্জাতিক স্তরে উত্তেজনা। এই সব কিছুর মধ্যে ভারত একটা আলাদা পথ দেখানোর চেষ্টা করছে। মানবিক সাহায্য, কূটনৈতিক আলোচনা, এই দুই দিকেই ভারত এগিয়ে আসছে। আগেও আমরা দেখেছি কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো সংকট, ভারত সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়িয়ে ভারত শুধু মানবিক দায়িত্ব পালন করছে না, বরং পুরো পৃথিবীর কাছে একটা বার্তাও দিচ্ছে সংকটের সময় একে অপরকে সাহায্য করাই সবচেয়ে বড় কাজ। এই পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে যাবে তা এখনই বলা কঠিন। তবে একটা বিষয় স্পষ্ট, ভারত এখন শুধু নিজের কথা ভাবছে না, বরং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ভূমিকা নিতে চাইছে। আশা করা যায় ভারতের এই উদ্যোগ অন্য দেশগুলোকেও অনুপ্রাণিত করবে, যাতে সবাই মিলে এই সংকটের সমাধান খুঁজে বের করতে পারে।